জনাব আখের মজুমদার, এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি, কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাতের প্রতিক্রিয়া পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে। কারণ জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা কইতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের বহন করে। ১/১১ সরকারের ওয়ার্স্ট ভিকটিম হচ্ছে বিএনপি কেন একটা ১/১১ সরকার করতে চাইবে? ওইটার মধ্যে এইটা আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায়। বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে সব কথাবার্তা বলছে, এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায়। এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার, যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান, সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন? এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে, যে স্ট্রেস দিয়েছে, এবং আমি সেটি ভালোভাবে পড়েছি। তো নাহিদ ভাই মূলত যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে। যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে, বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত ছিল। 5ই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার স্ট্রেসটা শুরু করেছিল। তো এখানে মূলত 5ই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8ই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে। তো এখানে 5ই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে, আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় ঐক্যের স্বার্থে, ভাই কিন্তু জাতীয় ঐক্যের কথা বারবার সেখানে উল্লেখ করেছিল, আপনি হয়তো পড়েছেন। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো বলি নাই, বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই। তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম, মুখ বুঝেছিলাম। কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসলে এটা আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য। নাহিদ ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি। এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত, এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে 2জন উপদেষ্টা, পরবর্তী তারও একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন। তো আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আপনার প্রথমে কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করেছিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল। অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আতাত করে মুভমেন্ট করেছি, এরকম মন্তব্য করেছেন। ইন্টারনালি আমাদেরকে অনেক ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি। তো আবার একই সাথে এখানে 18ই জুলাইয়ের কথা যদি বলি, 18 জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল, 16 তারিখে গুলি চলছে, আবু সাইদ শহীদ হয়েছে, তারপরে একে শহীদ হচ্ছে, 17 তারিখ শহীদ হচ্ছে, 18 তারিখ শহীদ হচ্ছে। 18 তারিখে আমরা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার গুলোর থেকে সেই সাপোর্টটা পাইনি, সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল। আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই, 24শে জুলাই আমার স্পষ্ট মনে আছে, তখনও এখানে একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও, আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। তো এই যখন পরিস্থিতি হয়, এবং আমি নাহিদ ভাই, আসিফ মাহমুদ, আমরা মনে হয় 26শে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়। আর 24 জুলাই কনভারসেশন আমি আপনাকে বললাম। তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে শেষ মুহূর্তে এসে আমি একটু সময় নিচ্ছি, শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু 5ই আগস্ট ঘটিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশে মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত 15-16 বছর ধরে, সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল। কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না। তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে। যেমন আবার একই সাথে আমি 5ই আগস্টে যে জিনিসটা ঘটেছে, ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা, আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে। যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি। আমরা শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম, তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশীজন গুলার বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগির দর কষাকষির আলাপ চলছিল। তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল। এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন, আমরা সবার কথা বলবো না, একটা বড় অংশ কিন্তু ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে, জি আমি একটু শেষ করি। নাহিদ ভাই মূলত ওনার ব্যাকগ্রাউন্ড টেনে, আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা খুব শর্ট আকারে বাই টেনেছে, টেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সামনে নাহিদ ভাই কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছে। জনাব মজুমদার, আমার 2-3টা প্রশ্ন আছে, আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই? মানে আপনি একটা একটা করে বলেন। দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটার ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনের আন্দোলন, এটাকে পলিটিক্যাল আন্দোলন যাতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন, এই কথা কি অসত্য কিনা? 3, বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে, জামাতে ইসলামী অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল, সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক? এবং আপনারা যে ক্যান্টনমেন্টে গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন, এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন, কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম, আপনারা বিএনপিকে মিন করতেছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা, কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না, বা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন। এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে। আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা, মানে একটু যদি আপনি বলেন, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো জনাব মজুমদার। আচ্ছা, আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলো কি আন্দোলনে ছিল কি অংশ যেগুলো, অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন, আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আন্দোলনে ব্যাকবোনের মতো ছিলেন। আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন। কিন্তু আমি আপনাকে যে কথাটাই বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে, কিন্তু আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম। তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার তো করবই। আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম গুলা যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি। এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে, আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে 24 জুলাইয়ের কথা বলেছি। আমি আপনাকে 18 জুলাইয়ের কথা বলেছি। 24 জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল? আমাদের যখন এখানে আপনার 16 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, 17 তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, এবং 18 তারিখেও আমাদের উপর গুলি চালানো হয়, 19 তারিখে গুলি চালানো হয়, 19 তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয়। তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল, এবং 19 তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন, উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের, কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয়। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা হয়, এবং আমরা কিন্তু তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। জি, সরকার পতনেরই আন্দোলন করতেছিলেন 24 তারিখ। জি 24 তারিখে আমরা সরকার পতনের আন্দোলনে ছিলাম মেন্টালি, জনগণ আমরা মনে করছি যে, এবং এই সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই, এটা আপনারা মেন করতে? আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন, কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি, যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি, সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু সেটা পেয়েছি। সেটা এই একটা আমরা ইসে এসেছিলাম। আপনারা মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো? জুলাই, হ্যাঁ, এটা কিন্তু 18 জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা অগাস্টের ইতে যাওয়া হতো না কি, আমরা যেটা মনে করছি অগাস্টের 5 তারিখ লাগতো না, সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল। এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে? না, আমি সেটা স্পষ্ট না, তবে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি। বাট আমাদের কাছে মনে হচ্ছিল যদি আমরা 18 জুলাই বা 17 জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল পর্ষদ থেকে পেতাম, তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো। তারপর আমরা যেটা সবসময় আন্দোলনের চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি, মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি, সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি। আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি, যে এই 3 আগস্ট যখন আমাদের 3রা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয়, তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি সঞ্চালনা করছিলাম, নাহিদ এক দফার ঘোষণা দেয়। তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে, মানে প্রেসারটা কিন্তু মাঠ থেকেই ছিল। তো আমরা সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল।
না না, এটা 3রা আগস্ট আমি আপনাকে বসেছি না, আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই। আমি যেটা বলেছি যে নাহিদ ভাই তার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার 5ই আগস্টে যখন আমরা রাস্তায়, তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক দলের অংশটা কোথায়? আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি। ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনা ব্যস্ত ছিলেন। এটা কারা, মানে কোন রাজনৈতিক গ্রুপ? এখানে আপনার ক্যান্টনমেন্ট এখানে তো আমার তো বাহিনী মনে আসছে না, তবে বিএনপি প্রতিনিধি ছিল, তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল, যেখানে ছাত্রদেরকে 3জন বা 4জন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম, কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয়ক ছিলেন না, বা আমাদের যারা নেতৃস্থানীয় ছিল কাদের সাথে আসলে তখন ওই যোগাযোগটা হয়নি। তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মর্মাহত করেছে। জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময়? এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তারা আমরা মনে করছি যে ভ্যানগার্ডের মতো এই আন্দোলনের ভূমিকা পালন করেছে, এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন তারা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি। তো এখানে 24 তারিখের গ্রিন সিগন্যালের কথাটা যেটা বলতেছেন, 24 জুলাই গ্রিন সিগন্যালের যেটা কথা বলতেছেন, যেটা বিএনপি থেকে আসে নাই, সেটা কি জামাত থেকে আসছিল? গ্রিন সিগন্যাল কি জামাত? না, এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল। হ্যাঁ, এক এক পর্যায়ে আমরা আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি। তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা 24 জুলাই, সেটা একটা কনভারসেশন আমি আপনাকে করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক স্টেকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা। জি, ধন্যবাদ। না, আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না, আপনার কাছে আমি আবার আসবো। আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন, এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি 3 আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। এই প্রস্তাব আপনাদেরকে কে দিতেছিল, সেনা শাসন বা জরুরি অবস্থা? আমরা যখন হ্যাঁ, সেটাই বলছিলাম। আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই, আমরা যেটা চেষ্টা করি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম। তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফলত আমরা যেটা করেছি, আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে, যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের 3রা আগস্ট ক্লিয়ার ছিল। তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে 111 হওয়ার পসিবিলিটি। জনাব মজুমদার, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, কারণ আপনারা ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে 5 আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে, আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে, এবং আরো অনেক সাংঘাতিক কিছু হতে পারতো। আমরা আজকে বাকের মজুমদারের সাথে কথা বলতেছি কামাল ভাই, বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো, কারণ ও সবসময় রাস্তায় ছিল। এই শ্রদ্ধা, এই ভালোবাসা আমার সবসময় থাকবে, শুধু আপনি না, আপনাদের সাথে আরো যারা ছিলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, সবাই। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন। যেমন আপনি বলতেছেন যে 3 আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি। আমার কথাটা হচ্ছে যে 3 আগস্টে আপনাদেরকে কেউ, এটা ইতিহাসের জন্য যারা জরুরি, যে সেনা শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল? আপনারা এটা কেন বলতেছেন? এখানে আমরা আশঙ্কা করছিলাম, যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম, আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন। বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আসলে হোয়াট উইল বি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাদের সামনে ছিল। তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি, এবং মানুষ কিন্তু গুলি করলো, সে একজন, ওই পুলিশের ভিডিওটাই আসলে সত্যি ছিল, একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা নিজেদের শপথ করেছি আমরা ফিরে যাব না, বা যেই আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। 3 আগস্টের কথা বলা হচ্ছে, বারবার ক্যান্টনমেন্টে কে যেতে বলতেছিল আপনাদের? এটা কোথায় আপনি পড়েছেন? আমি নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস পড়তেছি।
এটা 3 আগস্টের ভাই বলছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে আমি ক্লিয়ার করি। জি, এখানে দুইটা সেন্টেন্স আলাদা। 3 আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন এটা একটা আলাদা সেন্টেন্স, আর পরেরটা যেটা বলছে সেটা মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি তো পুরো পরিক্রমার সাথে কানেক্টেড ছিলাম, রাইট। 5 আগস্ট থেকে আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান নাই? 5 আগস্ট আপনারা ক্যান্টনমেন্টে এখানে আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি না, আমরা ক্যান্টনমেন্টে যাব না। আমরা হচ্ছে যে সেটাই বলতে চাচ্ছি যে 5 আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তখন আপনারা বলছেন যে আপনারা ক্যান্টনমেন্টে যাবেন না, তাই তো? জি 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 জি। তারপরে আপনারা পরে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাকে এক্স্যাক্টলি না, আমরা ক্যান্টনমেন্টে যাইনি, ক্যান্টনমেন্টে আমরা যাইনি, বঙ্গভবনে যাওয়া হয়েছিল। ভাই পরের লাইনে খুবই স্পষ্ট করেছেন শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে। ওকে, ক্যান্টনমেন্টে যাইতে বলা হয়েছিল কি 5 আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে? সেটাই বুঝতে চাইতেছিলাম, পালায় যাওয়ার আগে নাকি? সেটাই পালায় যাওয়ার পরে। ওকে, জনাব বাকের মজুমদার, আসছি আবার আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম, লেজিটিমেসি, তারপরে তাদের স্পিরিট সম্পর্কে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে। তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম, যেহেতু তারা শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই, শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই, বা ভালোবাসায় গিয়া পড়েন নাই, বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন। আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে। এটা না, আপনার এই লজিকটা এখানে আমি মনে করি গ্রহণযোগ্য নয়। এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি। শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল। তো আমি বলেছি যারা তেল মারে নাই, যারা তার সঙ্গে ছবি তুলে নাই, তাদের মধ্যে যোগ্যতা, এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয়, সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই। সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। এই বাকের মজুমদার, আপনি বললেন যে ও রাজপথে ছিল, ঠিক আছে ছিল, ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো, কারণ যদি তুমি এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইতে পারো, তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে? ভাবেন তো একটা কথা, ও কি বলতো? ভাই নূরজাহান বেগম জিনিসটাকে, উনি কে? উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন? উনি কিভাবে একটা এরকম গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন? সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগম কি গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে। কিন্তু কামাল ভাই, এইটা তো লিডারের চয়েস। আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো খেলে আসা লোকটাকেও খেলায় না। আপনি তো আমার পয়েন্টে বলে দিচ্ছেন ভাই, আমি তো ওই কথাটাই বলছি, এটা লিডারের চয়েস। জি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি। আমাদের লিডারের একটা ব্যাড চয়েস, আমাদের লিডার এমন একটা চয়েস, ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না, চয়েসটা ভালো হয়নি। উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না। আমি এই কথাটাই বলছি, বারবার বলি যে আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি, একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে, তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে। অথচ আমরা একটা তারা হবে শার্প, তারা হবে তাৎক্ষণিক। আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি লেথার্জিক গভর্নমেন্ট। আমি এই কথাটাই বলেছি, এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন। আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইউনূস সাহেবের, বলা হয়ে থাকে এই যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি। কিন্তু ভাবেন তো, যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় না কি বিনয়ী লোক, কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা?
না কামাল ভাই, দেশটা নিয়ে কামাল ভাই, খেলতেছে। কামাল ভাই, আমি একটু মনে ডক্টর করেন না- কামাল ভাই, হ্যাঁ, আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, উনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না, তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে, জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট। ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, Right. সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। অ্যাবসলিউটলি। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার। আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার। একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাকে কমেন্ট করতে বলবো, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করে যান, তাহলে দেখা যাবে আপনার এই কমেন্টটি অন্য কেউ এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এখন দেখেন, রাজনীতি সম্পর্কে আপনার কতটুকু ধারণা, কতটুকু জ্ঞান আছে সেটি হয়তো আমরা জানি না, কিন্তু এই বিষয়টি যদি আপনি জানাতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে। যদি আপনার রাজনীতির ভিতর কোনো ভুল থাকে, সেটি অন্য একজন এসে শুধরে দেবে, অন্য একজন। আপনি যদি ভুল পথে থাকেন, তাহলে আপনাকে একটি সঠিক পথ দেখাবে। দেখেন ভাই, কিছু সংখ্যক লোক ছাড়া আমাদের বেশিরভাগ লোকেরই কিন্তু এই চিন্তাভাবনা, বাংলাদেশের রাজনীতি ভালো কিছু আসুক, বাংলাদেশের রাজনীতিটা সুন্দর হোক। এখন আমরাই পারি বাংলাদেশের রাজনীতিকে সুন্দর করতে। আমরা যদি ভালো ভালো মানুষকে এই রাজনীতিতে আসার জন্য আহ্বান করি, ভালো ভালো মানুষকে সামনের দিকে ঠেলে দিই, তাহলে কিন্তু আমাদের রাজনীতিটা একটি ভালো একটি দিক দেখা যাবে, দিক বের হবে। এখন দেখা যায় সমাজে যারা বর্তমানে নেতৃত্ব দিতেছেন, বেশিরভাগ নেশাখোর, দখলবাজ, চাঁদাবাজ। খুব কম সংখ্যক লোক আছেন যারা নীতি নির্ধারক, যারা ভালো মানুষ। কিন্তু এখন এই ভালো মানুষ খুব কম সংখ্যক যেহেতু রাজনীতিতে জড়িত, আমাদের উচিত ভালো মানুষদেরকে উৎসাহিত করা, তাদেরকে রাজনীতি মাঠে আসার জন্য বলা যে ভাই আপনি আসেন, আপনি আসলে দেখেন, ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে, যে এরকম দখলবাজ, চাঁদাবাজ, তারপর ভণ্ডামি, তো এরকম লোকজন কিন্তু আমরা সমাজে দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেসব লোক 2-4 বছর বা গত 15 বছর কেউ জিজ্ঞেই তো না এক কথায়, সেই রকমের লোকও এখন নেতা। আবার শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসার জন্য আহ্বান করবেন, কারণ অশিক্ষিত দিয়ে কিন্তু কিছুই হয় না। অশিক্ষিতই সে যতটাই ভালো মানুষ হোক না কেন। তো শিক্ষিত এবং ভদ্র সভ্য মানুষকে রাজনীতিতে আসার জন্য আহ্বান করবেন, তাদের পিছনে সমর্থন হয়ে দাঁড়াবেন। দেখেন ভাই, আমরা আসলে খারাপ মানুষের বিরুদ্ধে দাঁড়াতে পারি না কেন জানেন? আমাদের প্রচুর পরিমাণ ভয় কাজ করে। এই ভয় কাজ করলে কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতি পরিবর্তন আনতে পারবো না। 24শে গণঅভ্যুত্থানের পরে
অনেকেই বেশিরভাগ মানুষই চাইছে যে বাংলাদেশের রাজনীতি নতুন কিছু আসবে, বাংলাদেশের নতুন মানুষ যারা পূর্বে নেতৃত্ব দেয় না এমন কিছু মানুষ নেতৃত্ব দেবে, কিন্তু সেই সুযোগটা কিন্তু হয়ে ওঠেনি। তারাও কিন্তু তাদের মুখোশ, নতুন যারা এসেছিলেন তাদেরও মুখোশ উন্মোচন হয়েছে। তারাও দেখা যায় 6 মাস 1 বছরের ভিতর কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এরকম। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের আসলে কপালটাই খারাপ। তো যাই হোক প্রিয় দর্শক, অনেক কথা বললাম, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।